এই সুন্দর সন্ধ্যা আসেনি এখনো, বিকেলের আলো এখনো চাষবাসের গাছপালাতে ছড়িয়ে পড়েছে। উমা দাশগুপ্ত থাকার কথা ছিল এখানে সঞ্চালনার জন্যে, কিন্তু ওনার শরীর অসুস্থ, উনি আসতে পারেননি। আমাদের দিয়ালিদি, অরুণেন্দুদা এবং অনুজ প্রতিম পঙ্কজকে নিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমি বাংলাতেই বেশি বলবো, পঙ্কজ এবং দিয়ালিদি মাঝে মাঝে ইংরেজি বলবেন। সত্যি সত্যি শান্তিনিকেতনের স্থাপত্য ভাবনা, শান্তিনিকেতনের চারপাশের সঙ্গে, পরিবেশের সঙ্গে তার মিলেমিশে থাকা বাড়ি ঘর, ছোট ছোট টুকরো, কিভাবে একটা নতুন জায়গা করে দিয়েছিল আমাদের দেশের ইতিহাসে। শান্তিনিকেতন সে তো শুরু হলো 1920-21 সালে। তার আগে কি কিছু ছিল? শান্তিনিকেতন বিশ্বভারতী প্রতিষ্ঠা হচ্ছে 1921-এ। তার আগের অংশ রবীন্দ্রনাথ যখন প্রতিষ্ঠা করছেন ব্রহ্মবিদ্যালয় 1901 থেকে 20, এই লাস্ট 20 ইয়ার্স, এই 20 বছর শান্তিনিকেতনের বাড়ির ভাবনা, স্থাপত্য কেমন ছিল? আমরা কি তার কোনো ছবি পাই? আমরা তার সঙ্গে কীভাবে সুতো বেঁধে নিতে পারি, কিভাবে এগিয়ে নিতে পারি, কিভাবে গিট বাঁধতে পারি এই বিশ্বভারতীর সঙ্গে শান্তিনিকেতনের স্থাপত্যকে? আমার মনে হয় আমাদেরকে একটু রবীন্দ্রনাথের ভাবনার দিকে তাকানো উচিত। রবীন্দ্রনাথ কী ভাবতেন? সুরেন করের আগে রবীন্দ্রনাথের কী ভাবনা ছিল ওনার বাড়ি ঘর, স্থাপত্য এসব সম্পর্কে? সত্যি কথা বলতে তেমন স্পষ্ট চেহারা আমাদের সামনে ফুটে ওঠে না। হ্যাঁ, রবীন্দ্রনাথ ছোটোবেলা অনেকটা অংশ কাটিয়েছেন জোড়াসাঁকো বাড়িতে, তাকে তো আর শান্তিনিকেতনের ভাবনার মধ্যে দিয়ে বলা চলবে না। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে এলেন, প্রথম আমরা ওনার প্রত্যক্ষ প্রমাণ পাচ্ছি, প্রত্যক্ষ কথা পাচ্ছি, সংজ্ঞা পাচ্ছি, ভাবনা পাচ্ছি জাপান যাত্রী পর্বে। উনি যখন 1916 সালে নোবেল পুরস্কার পাওয়ার পর জাপানে গেছেন, সঙ্গে গেছেন একজন শিল্পীকে নিয়ে। মনে করে আমাদের ভাবা উচিত রবীন্দ্রনাথ যেখানে যেখানে গেছেন, বিদেশ সারাটা জীবন প্রচুর বিদেশ সফর করেছেন এবং প্রায় বেশিরভাগ সময় একজন শিল্পী থাকতেন ওর সঙ্গে। কি আশ্চর্য না? শিল্পী, এই শিল্পীকে নিয়ে ঠেলে দিতেন শান্তিনিকেতনের নান্দনিকতাকে তৈরি করতে। এবার ছিলেন মুকুল দে। নন্দলালকে নিয়ে যাওয়ার জন্য উনি ভীষণ চেষ্টা করেছিলেন, কিন্তু নন্দলাল তখন অবনীন্দ্রনাথের ছাত্র। নন্দলালকে অবনীন্দ্রনাথ ছাড়বেন না, বাধ্য হয়ে একটু রাগ করে, একটু অভিমান করে উনি বললেন মুকুলকে নিয়ে চললুম। কি দেখলেন জাপানে? অনেক কথা বলছেন জাপান যাত্রীর পর্বে। সত্যি সত্যি তো ছোট ছোট কথা, যেগুলো আজ পরবর্তীকালে শান্তিনিকেতনের তার রিফ্লেকশন ঘটেছে। একটা বাড়িতে যাচ্ছেন, একেবারে বাড়িটা হঠাৎ দরজার সামনে তৈরি হচ্ছে না, রাস্তাটায় বেঁকে বেঁকে গাছপালার মধ্যে দিয়ে বাড়ির দরজায় পৌঁছচ্ছে। একটা জায়গাটা পাথরের মধ্যে জল রাখা আছে, সেই জলে পা ধুয়ে হাত ধুয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ এই যে একটা কোনো বাড়িতে প্রবেশ, কোনো ভবনে প্রবেশ, তার আগের জন্য মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি সেই গন্তব্যে যাওয়ার জন্যে। শুধু তাই, বাড়িতে বলছেন যে কি আশ্চর্য, দেখো এখানে দরজাগুলো ধমাস ধমাস করে পড়ে না, দরজাগুলো এক পাশ থেকে স্লাইডিং ডোরের মতন। আমাদের ওখানে ঝড়ে হাওয়ায় দরজাগুলো ধরাম ধরাম করে পড়ে যায়। রবীন্দ্রনাথ কি সেটাকে গ্রহণ করলেন? রবীন্দ্রনাথ বলছেন এমনকি ঘরের ইন্টেরিয়ার ডিজাইন, ইন্টেরিয়ার ডেকোরেশন, উনি বলছেন এখানে এরা কিন্তু বিলেতের মতন প্রচুর জিনিসকে একসঙ্গে জড়ো করে ক্লামজি করে তোলে না। একটা বড় জায়গায় যাচ্ছি, একটা ঘরের মধ্যে একটাই ছবি ঝুলছে, অর্থাৎ মনকে একটু জায়গা দেওয়া, একটু স্পেস দেওয়া, চোখকে একটু বিশ্রাম দেওয়া, এই ছোট্ট ছোট্ট অংশগুলো কিন্তু রবীন্দ্রনাথের ভাবনার মধ্যে দিয়ে ফুটেছিল 1916 সালেই। তারপরে বিশ্বভারতী হচ্ছে, বিশ্বভারতী বাড়ি, ছোট ছোট বাড়িগুলো তৈরি হচ্ছে আমরা জানি। তারপর আস্তে আস্তে এসে দাঁড়াবেন স্থপতি সুরেন কর, যিনি আজকের শান্তিনিকেতনের
শান্তিনিকেতন প্রধান স্থপতি, এবং তার পাশে আরও যারা রয়েছেন, তার পেছনে রয়েছেন নন্দলাল বসু। সবার উপরে রবীন্দ্রনাথের ভাবনা তো নিশ্চয়ই কিছু না কিছু কাজ করেছে, এবং তার সঙ্গে রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ। এই মিলিয়ে শান্তিনিকেতনের স্থাপত্য একটা বিশেষ চেহারা পেয়েছে, যেটা ভারতীয় স্থাপত্যের একটা বিশেষ চিহ্ন তৈরি করেছে। আমাদের মধ্যে আছেন আমার প্রিয় গবেষক অরুণেন্দু বন্দ্যোপাধ্যায়, যিনি দীর্ঘদিন এইটা নিয়ে কাজ করেছেন। প্রথমে অরুণেন্দুদা বলবেন শান্তিনিকেতনের স্থাপত্য ভাবনা এবং সুরেন করের কাজ নিয়ে। অরুণেন্দুদা প্লিজ। প্রথমে আমি কারু সংস্থা এদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দ্বিতীয় হচ্ছে যারা উপস্থিত হয়েছেন তাদের অনেককেই আমি চিনি, জানি, তারা প্রত্যেকেই গুণী, এবং তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। সুশোভন বন্ধু এবং যারা এখানে বলবেন তাদের কাছেও আমার শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা নিবেদন করি। আমরা সকালবেলা মনীষের সঙ্গে, খুব গুণী স্থপতি, আমরা একটা সেমিনারে ছিলাম দুজনে। তো আমি সেখান থেকে ছুটোছুটি করে এসেছি এখানে। তা আমরা এখন যেখানে বসে আছি দেখবেন তার চারদিকে গাছ রয়েছে, বাড়ি রয়েছে, মানে নির্মিতি রয়েছে, যাকে আমরা বিল্ট বলি, আবার আনবিল্টও রয়েছে। সেই আনবিল্ট স্পেসের মধ্যে আমরা বসে আছি। আর একটা আছে অমনি বিল্ট। এই তিনটের মধ্যে আমরা বসে আছি। এখন ধরুন আমাদের মন চোখে যদি ওপর থেকে এটাকে দেখা যায় নিচটাকে, তাহলে সেটা কেমন লাগবে? তা আমরা ধরুন 1873 সালে যখন তার বয়স 13 কি 14, যখন তিনি উপনয়নের পরে মাথাটা মস্তক মুন্ডন হয়েছে, তিনি ভাবলেন যে আমি স্কুলে যাব কি করে, নর্মাল স্কুলে যেতে চাইছেন না, তা আপনি তারপর আবার মস্তক মুন্ডন হয়েছে। তো সেই সময় পিতৃদেবের কাছে যে বাড়িগুলো আমরা সংরক্ষণ করেছি, যেটাকে মহর্ষি ভবন বলা হয়, কিন্তু সে বাড়িটা করেছেন দ্বারকানাথ, দোতলা অবধি, 3 তলাটা মহর্ষি করেছেন। তাই হোক, মহর্ষি ডাক এলো যে তুমি কি আমার সঙ্গে হিমালয়ে যাবে? জীবনশ্রীতে বলেছেন, আপনারা জানেন, যদি চিৎকার করিয়ে বলিতে পারিতাম আমি যাব যাব যাব, তাহলেও বোধহয় বলা হতো না। তো এই যে বাবার সঙ্গে গেলেন, এবার আমরা মন চোখের ওপর থেকে গিয়ে দেখি যে কি দেখতে পেয়েছিলেন। দেখতে পেয়েছিলেন দক্ষিণ দিকে ভুবনডাঙ্গা বাঁধ, ওয়াটার বডি। উল্টো দিকে দেখতে পেয়েছিলেন উত্তরায়ণ তখন হয়নি, ধুধু প্রাঙ্গণ গিয়ে কোপাইয়ের রেখাটা দেখা যাচ্ছে। এই কোপাইকে অনেকে অনেকভাবে ব্যবহার করেছেন, বলেছেন, লিখেছেন, ছবিটা দেখিয়েছেন, পেইন্টিংয়ে করেছেন, অনেক কিছু করেছেন। আমার মনে হয় দ্য বেস্ট প্রেজেন্টেশন অফ কোপাই হ্যাজ কাম ফ্রম দ্য স্টুডেন্ট অফ কলা ভবন, সত্যজিৎ রায়। He said to Andy Robinson, it was snaking. এই স্নেকিংটা আবার মনে হয় না এরকম একটা ফর্মেটিভ ভিউ আর কেউ বলতে পারবে, বিকজ হি ওয়াজ এ গ্রেট ভিজুয়ালাইজার এবং শান্তিনিকেতনের ছাত্র। যাই হোক, সেই কোপাইকে দেখতে পাচ্ছেন। এবার আরও যদি বাঁদিকে একটা ঢালে যান, তাহলে দেখবেন সদ্য রেলপথ হয়েছে, সেই রেলপথটা খাদের তলা দিয়ে চলে যাচ্ছে। এবং যদি ডান দিকটা দেখতে পান, তখন মাত্র গুটি কয়েক খড়ের চালা ছিল সাঁওতালদের, আর অদূরে ছিল হচ্ছে সুরুল। এইখানে রবীন্দ্রনাথ গিয়ে পৌঁছলেন। কি পেলেন? পেলেন বটবৃক্ষ। আমাকে ম্যাসাচুয়েটস থেকে যখন আইআইটি ম্যাসাচুয়েটস আমাদের প্রজেক্ট করা হলো শান্তিনিকেতন আরবান প্ল্যানিং নিয়ে, ওরা যখন এসছে কোভিডের আগে, অনেক আমরা একটা আর্কিটেকচার ট্যুর ওয়াকিং করেছিলাম উইথ দ্য হেল্প অফ বিশ্বভারতী। তা আমাকে ওরা জিজ্ঞেস করেছিল আইটি যে আপনার কি মনে হয় হোয়াট ইজ সেন্ট্রয়েড অফ দি এন্টায়ার শান্তিনিকেতন প্ল্যানিং? আমি বলেছিলাম বটগাছ। আমি বলছি হোয়াট দ্য পাওয়ার অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ শান্তিনিকেতন? আমি বলছি ভুবনডাঙ্গা বাঁধ। ভুবনডাঙ্গা বাঁধ ইজ দ্য লেডি লাইন অফ এন্টায়ার শান্তিনিকেতন। Look at the logistics of Devendranath. We don't need to jump. We look at it, Devendranath. He has created by his own wisdom a terminological term, a transit village.
অর্থাৎ সিটি হতে হতে লাইক এ ডেমন রুরাল এরিয়াকে গ্রাস করে নিচ্ছে সারা পৃথিবীতে। রুরাল এরিয়া ক্রমশ কোন ঠাসা হয়ে যাচ্ছে। সেই সময় আজকে 21 শতকে সবথেকে কন্টেম্পোরারি প্ল্যানিংয়ের মধ্যে পড়ে ট্রানজিট ভিলেজ প্ল্যানিং। কিন্তু 1860-61 দেবেন্দ্রনাথ যে কাজটা করলেন সেটিকেই কিন্তু বলা হয় আদর্শ ট্রানজিট ভিলেজ প্ল্যানিং। এবার রবীন্দ্রনাথ সেখানে গিয়ে পড়লেন, গিয়ে দেখলেন যে শান্তিনিকেতন গৃহ, ভোরবেলা উঠলেন, পেছনে পেলেন ভুবনডাঙ্গা। এই ভুবনডাঙ্গা বাঁধের কাছে প্রথম আর্কিটেকচার অফ শান্তিনিকেতন যদি বলা যায় বা গৃহ বলা যায়, সেটা হচ্ছে খেরো ঘর। দ্য ফার্স্ট ইনস্টলড বিল্ডিং অফ শান্তিনিকেতন বাই দেবেন্দ্রনাথ ইজ খেরো ঘর। লজিস্টিক্সে ভাবুন, এই সাইট প্ল্যানটা কল্পনা করুন। এই জায়গাটা নিচ্ছেন রুক্ষ শুষ্ক মরু প্রান্তর, ইচ্ছে করে নিলেন। তার কারণ এদের পরিবার পটের ওপরে পট তুলবে। দিস ইজ আ ফ্যামিলি, দে স্টার্টেড ফ্রম জিরো। সো কিন্তু ওই যে ঘরটা করলেন, ওইটাতে তখনকার দিনে ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে যাদের কাজ দিয়েছিলেন, যেসব ইঞ্জিনিয়ারদের, তাদের নামগুলো আমাদের বলা উচিত, শিকদার, প্রসন্ন কুমার শিকদার, এরা সমস্ত সবই বঙ্গদেশীয় ইঞ্জিনিয়ার, তারাই কিন্তু শান্তিনিকেতন নির্মাণটা করেন। তো এটা আমার সৌভাগ্য হয়েছে যে তখন প্রশান্ত কুমার পাল ছিলেন, শঙ্খবাবু ছিলেন, উজ্জ্বলবাবু ছিলেন। তখন বিশ্বভারতী এই বইটা বাংলায় ছাপায়, ইংরেজিটা বালকৃষ্ণ দোষী করেন, এশিয়াটিক সোসাইটি করেন। সেটা বোধ হয় 1998 বোধ হয়, খুব সম্ভব। তো এই যে ল্যান্ডস্কেপটা পেলেন রবীন্দ্রনাথ, এটা রবীন্দ্রনাথের জীবনে কী এনে দিল সেটা দেখা যাক। প্রথম বলছেন যে মাতৃকোরের আতপ্ত স্পর্শ লাভ করলাম। মাতৃকোরের আতপ্ত স্পর্শ লাভ করাটা আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টালজিতে সব থেকে বড় ক্রাক্স পয়েন্ট বলা হয়। সেটা পরিষ্কার, এটা রবীন্দ্রনাথের কথা বলছেন, আমার সব কথা বলার অত সামর্থ্য নেই। এবং তারপরে কি বলছেন যে সুদূর শুনেছি, লিখেছি, পড়েছি, সুদূরকে কখনো দেখিনি। সুদূর কাকে বলে, সেই সুদূরটা পিতৃদেবের কারণে আমি দেখলাম যে সুদূর, দিগন্ত সুদূর কাকে বলে। এই সুদূরটা রবি সবই উপনয়ন হয়েছে, 12-13 বছর বয়স, সেইখানে পেলেন। এবং তারপরে যেটা বললেন যে প্রাণময়, এটা পরে বলছেন, প্রাণময় বিশ্ব আত্মীয়তা। The whole world is struggling today how to create the relationship, আত্মীয়তা পৃথিবীর সঙ্গে। গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, পৃথিবী উত্তপ্ত, বনপ্রান্তর উজাড় হয়ে যাওয়া, কৃষি সমাজ, শ্রম সমাজ বিনষ্ট হয়ে যাওয়া, ধনী এবং দরিদ্রের বিপুল ব্যাপক পার্থক্য, সবই এই কারণ। সেখানে বলছেন, বাবার সম্বন্ধে বলছেন, বাবা তো মেকার অফ শান্তিনিকেতন। সেদিনকে বলছেন যে সাধকের সাধনার দিনটা নিভে যায়নি। এই অসাধারণ একটা কথা বললেন, দিন জেগে থাকে, দিন নিভে যায় না, এবং উনি দিনটা নিভতে দেননি। এবং আমরা কনক্লুড করেছি কী করে, এইখানেই আমি শেষ করবো আমার পোর্শনটা বলা, যে বিশ্বকর্মার আসন তলে ওটাকে জাগিয়ে রাখলেন। বিশ্বকর্মার আসন তলে, আমার কথা নয়, ওর কথা। বাবার কাছ থেকে ওটা পেলেন, বিশ্বকর্মার আসন তলে নিয়ে গেলেন। এবারে দেখুন, এ তো গেল ওনার প্রথম শান্তিনিকেতনের অভিঘাত, যেটা মহাশ্বেতা দেবী বলেছেন বিস্ফোরক অভিজ্ঞতা। প্রথম শান্তিনিকেতন স্কুলে যখন গেছেন, রবীন্দ্রনাথ তখন ছিলেন, ইন রাইটিং মহাশ্বেতা দেবী বলেছেন এই বলে। এবারে কি বলছেন, 1941 এলেন শেষ বর্ষায়, মানে আমরা 1873 থেকে 1941 এলাম। এইটা ট্র্যাভেল করবেন উনি, এরা সব বলবেন সেখানে। এবং 1941-কে কি বললেন, আমি পৃথিবীর কবি, যেথা তার উঠে যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে জাগিবে তখনই। এটা একটা গভীর প্রত্যয় যেটা শান্তিনিকেতন দিল। এবং এই কথাটা বলি, আমার এই পর্ব শেষ। শান্তিনিকেতনকে কি বলে গেলেন 1941-এ প্রতিমা দেবী আমাদের জন্যে লিখে রেখে গেছেন, পাশে ছিলেন প্রতিমা দেবী।
বললেন যে শান্তিনিকেতন ল্যাবরেটরি রেখে গেলাম, তখন চোখে ভালো দেখতে পাচ্ছেন না, কলম ধরতে পাচ্ছেন না, জ্বর আসছে, জ্বর বাড়ছে। বললেন রেখে গেলাম শান্তিনিকেতন ল্যাবরেটরি, তোমরা পরীক্ষা করে দেখো। এরকম একটা সায়েন্টিফিক, হিউম্যানিস্টিক অ্যান্ড স্পিরিচুয়াল স্টেটমেন্ট এখনও পর্যন্ত পেলুন না তো কোথাও, যে তোমরা পরীক্ষা করে দেখো। একবারও বলেননি এটা আমি বললুম তোমরা করবে, বলে পরীক্ষা করে দেখো, যদি পরীক্ষা করে সত্য খুঁজে পাও তাহলে প্রয়োগ করো। কপি করতে বলেননি, প্রয়োগ করো। ক্লাস 6-এ প্রথম শান্তিনিকেতন দেখেছিলাম, 2026 সালেও শান্তিনিকেতনে কাজ করেছি। আমার যা বলার ছিল আমি এখানে বলার চেষ্টা করেছি, পরীক্ষা করে দেখেছি, তাকে স্পর্শ করার চেষ্টা করেছি, ওর অনুভূতিকে। দিনটা যেন না নিভে যায় কারুর কাছে, এবং আমার অত্যন্ত গুণীজন যারা বসে আছেন তাদের কাছে এটাই প্রার্থনা। নমস্কার, এই অবধি থাক। বাড়ি সুন্দর বলেছেন অরুণদা। তো সত্যি সত্যি তো তাই, প্রয়োগ করার কথা, কপি করার কথা নয়, ইমিটেশন নয়, ক্রিয়েশন। কি পাচ্ছি, কি নিচ্ছি আমরা। আমি এবার যাব দিয়ালিদির কাছে। দিয়ালিদি ছোটোবেলায় শান্তিনিকেতন এইসব বাড়িঘরের মধ্যে খেলা করে বেরিয়েছেন। তখন তো কোনো আজকের মতন পাঁচিল ছিল না, কোনো বেড়া ছিল না। এপাশ থেকে টপকে রবীন্দ্রনাথের উত্তরায়ণে চলে গেছেন, রবীন্দ্রনাথ সুরেনকরকে চোখের সামনে দেখেছেন, একসঙ্গে কত কথা বলেছেন, কত অনায়াসে। নন্দলাল বসুর সঙ্গে কি নিবিড় সখ্যতা ছিল ওদের। ওর চোখের সামনে গড়ে উঠেছে অনেক ইতিহাসের টুকরো। আজ আমরা ইতিহাস বলছি। আমি দিয়ালিদিকে বলবো সেরকম কিছু গল্প আমাদের উপহার দিতে, যেটা আমরা নতুন করে জানতে পারবো, কিছু না বলা কথা, আর কিছু না বলা গল্প, কিছু আনটোল্ড স্টোরি। দিয়ালিদি প্লিজ। Thank you, Shishavan. Namaskar. I'll probably fall back in English and Bengali in between and keep talking, because I can see all of you probably understand English, and there are some that probably wouldn't understand Bengali. So here I am going to talk in what I call Banglish. Shishavan already divulged my age, so you also understand that I'm of the same vintage as the buildings of Shantiniketan's are. And I really can't claim to be here on this panel, because I don't have any legitimate right to talk about architecture with any authority, except I'm an amateur architect myself. I doodle with any design that comes on my way. But I can take you to a journey to my time. I'll give you glimpses of the time that made Shantiniketan, how it was made, and how we grew with the building, and how I'm still growing with it. And I hope it never stops growing. Because when I was growing up, Shantiniketan was a very creative, tremendously rich, forceful place to live, but it was very understated. There is a simplicity that was unbelievable, but the sophistication was palpable. You could feel that there is an ambience of aesthetic that everybody followed. Nobody ever said anything that you have to do things this way. Nobody ever professed anything. Nothing was ever preached. But we knew that if you do something, doing is doing it beautifully. So anything we did beautifully. And my concept of Shantiniketan at that time is like a landscape mural being painted. And it's still being painted. It never will be finished. And that painting was done by different people at different time with different concepts, with all that melted in. And we were characters in that mural doing our part. We are in unison with the environment that was around us. And we saw and felt and realized that what we have got naturally is something we had to respect, we had to preserve. Nobody told us so. That was the feeling that you could get if you were in Shantiniketan.
backyard rolled into the rugged Khwai that it literally went to that Oshesh horizon my previous speaker was talking. We didn't have any barrier there. There was no wall was separating us from that. But also in that beautiful place, something was really, really noticeable. There are very talented people who are working creatively but very quietly. And we were part of it in the sense that we were watching them doing it. I noticed that these people sometime are noted in history book and sometime are not noted. I'm here because my father was the builder, not the architect, not the visionary, but the builder who put his fingers on the dirt and dug out the foundation. And the foundation, it was so true that he was totally immersed in it. And all his life, he was totally passionate about the buildings in Shantiniketan, and he had a continuous relationship with the buildings until he died. And I remember, even when I was in Kalabhavan, he used to take me around and talk about it individually. Today I'll talk about a couple of buildings that I know they were doing while I was talking with my father, and he mentioned that this is how they went about it. And these buildings are within the Uttarayan. Why I'm limiting? Because it's the name Uttarayan today. We have to somehow limit our talk because we can't talk about all the homes. Uttarayan was started building around 1921, sometime a little before or after. And at that time, my father was only 21 years old. He was called to take up the responsibility with no track record of major building experience, but he was an ex-student of Shantiniketan. He was a trusted student of Tagore, and he was a I-can-do person. He could do anything that he was asked to. And he did go, and he did commit himself to do it because he only had, how would I say, hands-on experience on building houses. And the southern part of Calcutta at that time was mainly his playing field. That's what the area that he was building then, and that was the only experience he had. But Rathindranath, Surendranath Kaur, and Birendra Mohan Sen were a strange and unique combination of creative, I would say, strange combination, I would say. But they had a kind of bond which made those buildings uniquely organic. They were very living because these buildings were not done or started being built with any MOU or any tender being called or with any budget or not even any funding behind them. But these three people had a vision, had a shared belief, and tremendous trust on each other and faith in Tagore himself. And all three of them had easy access to Rabindranath. So occasionally I have seen them fight over ideas. I've seen them bend over drawing tables and shouting at each other. I've seen them smoking and thrashing their heads around, and I've seen them laughing, and I've seen them sitting, oh, that was a well-done job. There were notes from Tagore on those little files, which says in Bengali, Biren, তোর দাদারা যাই বলুক না কেন তুই আমাকে অত বড় প্রাসাদের মধ্যে বন্দি করে রাখিস না. That was his idea of Uttarayan, because Uttarayan, you know that Udayan building is a tall building which is majestic and beautiful, but he didn't quite like living there. He wanted to come and stay on the small ones which are beautiful. That's one of them is Konark, and that's the one which started in 1921. And
Then comes Shamali, and then comes Punoshcho, and then Udichi. Anyway, of these buildings have got history of their own. But funniest thing is that Tagore wanted to be inconspicuous. He didn't want to be sort of staying in a big house where people say, oh, Tagore lives there. He told, my father said, he said, Biren, একটা বাড়ি আমাকে বানিয়ে দিস, একটা ডেরা আমাকে বানিয়ে দিবি, যেখানে ওই দূরে ওই যেরকম উঁয়ের ঢিপি প্রান্তরের সঙ্গে মিলে যায়, যেখানে পাখির বাসাগুলো, বাবুই পাখির বাসাগুলো গাছের সঙ্গে দুলতে থাকে, যেখানে ওই শিয়ালের গর্তগুলো মাটিতে দেখা যায় না, ওইরকম একটা ডেরা আমাকে বানিয়ে দিবি. So that's how he really started those small little buildings, not because he was agitated to stay in one place, because he didn't like staying in a big building. So that's how it is. Punoshcho was a building that has a story behind it. The roof collapsed because can you hear me? Yeah. Not of any structural problem, but a tree fell on it. But instead of moving the tree, they rebuilt the house so it will stay on. That's why it's called Punoshcho. And also, Shamali is a building that is the only structure within the Uttarayan complex that my father didn't build. And he said that I am not quite experienced to build mud house. Mud house is the hardest thing to build because there's a lot of technique involved, and I can't build mud house. So please, you have to excuse me, but he wasn't. So he had to find out somebody who could build it. And he also had to provide the labor force and supply the material. One day, his story is he went over there, and Tagore used to watch each building being built. He would sit there and watch them being built. So my father walked in there, and Tagore said, Biren, well, look what these girls are doing. Can you give me a job to do? And my father was a bit startled because he's working to go there. What did happen that because he was sitting there every day watching the workforce going by, one of the simple Santhal girls came and said, Buru Babu, তোর কি কিছুই করার নেই, রোজ এখানে বসে থাকিস? কেন রে তুই এখানে বসে থাকিস? It says, old man, don't you have a thing to do here? Why you sit here all day? You go and do something. So he jokingly told the little young girl, tell your big boss to give me a job to do. I have got nothing to do. So the young girl came running to my father and said, Babu, can you give this old man a job? His poor soul sits here, has nothing to do. And that's the story of Shamali. But these three people, as I was talking about, if you think about them, they are a combination of strange qualities and strange inspiration. Rabindranath wasn't a town planner, he was a visionary. Rabindranath wasn't really an architect, he was an artist. And Birendra Mohan wasn't a qualified builder, he learned the trade by hand as an apprentice. But they were such believer within themselves, they went one after the other building. And when I was growing up, I can't say I saw each of them being built, but some of them being rebuilt. And as these buildings were built over again, as the time and need changed, the buildings changed in Shantiniketan. A lot of buildings, as we see them, were not like that. Sangeet Bhavan completely changed his view as the department grew. Kala Bhavan changed his look as the department grew. And previously, Kala Sangeet was under one structure, but eventually they separated as the need was different. But Shantiniketan buildings, as I say, were very organic. They will keep growing, they are still growing, and I hope they keep growing because they were meant to grow. They were not really done to any blueprints. And all those blueprints, I hope they are somewhere, somebody to find it. They had little notes from Surendranath Kaur, from Rabindranath Tagore, and Rabindranath himself.
please don't do this, please do this. And also, there was a little story about this Shantiniketan architecture. It's open. Oh, Shantiniketan is very open. There's always a reason. Shantiniketan was very hot place, so it had to have wind blowing, so we have to have nice windows, big windows. There were always cross ventilation. There was always beautiful, tall doors and windows. But one good thing about Shantiniketan is that everybody says, oh, there's a round veranda in Shantiniketan. This also was just a matter of accident. Once Uttarayan was built to the pattern, the plan that was made, it didn't have a round veranda as we see it today, including library, as we call libraries veranda. It was straight. But I remember my father saying me that they had an argument that a home should be welcoming. The home should be like somebody welcoming you with open arms. Come within. So that's why the round veranda is there, is an extension of the inside of the home out there. And even when I was in Kalabhavan, I remember I asked Master Mashai, why all of our buildings have got so many frescoes everywhere? Can't we have something else like the Japanese have plain wall, clean wall? You know what he said to me? He said, that's how we welcome the outside in. They know that this is not really, we are not closing the outside here, that they're all in. So I asked him, why then in Shishu Vibhag and other places, not only nature, it's also the mythological stories depicted. So he said, you know why? Because we don't want to close that time either. We don't want you to just live now. We want to reflect on the past that happens, and we want you guys to dream about the future that will happen. So our buildings are freedom of space, freedom from time. So when you're in these buildings, you have total freedom. So I really congratulate and really just send my best wishes to the organizers to giving such a beautiful title of the day's talk, Building Freedom. Freedom is something we get naturally and we didn't respect it. And in Shantiniketan, it was consciously built. And that's where freedom was really, really so palpable everywhere. I wish we all go to Shantiniketan and enjoy the freedom there. There's freedom everywhere. Hope you enjoy Shantiniketan. সত্যি দিয়ালিদি যে বললেন গোল বারান্দা যেন আহ্বান করে, রবীন্দ্রনাথের সেই গানের মতো না, এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে। সত্যি সামনের একটা বড় বারান্দা যদি থাকে যেখানে এসে কেউ দাঁড়াতে পারে, যেন হাত বাড়িয়ে দরজার সামনে আসার সময় তাকে হাত ধরে টেনে নেওয়া। আমাদের আধুনিক বাড়িতে, বিশেষ করে ফ্ল্যাট বাড়িতে, সে বারান্দা আমরা হারিয়ে ফেলেছি। আমাদের দরজার পরেই শুরু হয়ে গেল কমন স্পেস, কিন্তু সেটা আমাদের তো করতে পারি না, জায়গার জন্য হয়তো করতে পারি না। যাই হোক, আমরা এখন যে এটা দিতে চাই আমার বন্ধু বিখ্যাত ভাস্কর, আধুনিক খুবই বিখ্যাত ভাস্কর, সদ্য থাইল্যান্ড থেকে একটা ওয়ার্কশপ করে এসে ওকে টেনে আমি এনেছি এখানে ওকে বলবার জন্য, কলাভবনের ফর্মার প্রিন্সিপাল, এবং ওর একটা নিজস্ব ভাস্কর্য, যেহেতু স্কাল্পচারের সঙ্গে আমি মনে করি আর্কিটেকচারের একটা নিবিড় যোগ আছে। আমাদের মন্দির ভাস্কর্যকে যেভাবে রামকিঙ্কর সরিয়ে এনেছিলেন তার কাজকে, মন্দিরের গাঢ় থেকে ছিঁড়ে এনে খোলা আউটডোর স্কাল্পচার করেছিলেন, সেটা স্থাপত্যের সঙ্গে মিশেছিল। তাই স্থাপত্য এবং ভাস্কর্য একটার সঙ্গে একটা ছুঁয়ে আছে, গিট বেঁধে আছে। সেই সুতোটা সত্যি সত্যি আমার মনে হয় একজন স্কাল্পচারের মধ্যেও সেই সেন্স থাকে, একটা আর্কিটেকচারের সেন্স। আমি বলবো আধুনিক চোখ দিয়ে পঙ্কজ কি ভাবছে। গুড ইভিনিং এভরিওয়ান। অ্যান্ড আমার আগে যারা বলেছে এত সুন্দরভাবে ফ্রম দ্য আর্কিটেকচারাল পার্সপেক্টিভ, তারপরে ওনার পার্সোনাল এক্সপিরিয়েন্স শান্তিনিকেতনে। সো অ্যাজ এ ভিজুয়াল আর্টিস্ট, স্পেশালি অ্যাজ এ স্কাল্পটার,
not from a historical perspective, I would like to share my experiential views about Shantiniketan architecture. I grew up in far away in the northern part of India in Lucknow. My parents were from Shantiniketan, so I grew up looking photographs of Shantiniketan and its landscape and architectural and Ramkinkar statues. And it created a kind of a very strange imagination in my mind that this place is different. And when I decided, because my parents were in Lucknow University, both were teaching in Lucknow Arts College, when I decided that my calling is art, then I put a condition, one thing, that I'm not going to study in Lucknow, I will go to Shantiniketan. And when I arrived, it struck me something so humble, something so organic, something so poetic. And then when I read about it, Gurudev's visions, his ideas, his deep sense of understanding of Indian aesthetics and the world aesthetics, his everything was, if you put it in a one nutshell, what was Rabindranath about? It was about aesthetics of life. How to live life, how to conduct yourself, and how to create environment, and in the larger sense, how to be in sync with the rest. And I think this is the deepest philosophies of this land. He understood those deep philosophies. At the same time, he was such an open-minded. And the second thing, I feel that most of the buildings and these things were done by not trained architects. Perhaps trained people have their own limitations. I'm not saying anything against, they do brilliant things. But when you are an artist or poet or that kind of sensibility, your ideas keep changing and keep floating. And his deep understanding of nature and his whole, to create an environment which he found his legacies from his father, and the reference to the Gurukul, how to build a insulation of buildings in that campus which can create that environment where there is a dialogue between the nature and the people who live there, and they can experience something different. And that was it, Shantiniketan. If we give examples of Kalobari, it has such a reference to rural Bengal, traditional of house building. If we take example of Upasana Graha, Mandir, it has an inspiration from Crystal Palace of England. And if you take example of other houses, there is so much influence from Far East. So I think Shantiniketan in a many way reflects Rabindranath's philosophy, especially Nandlal Bose's contribution is also there. His deep understanding of nature. He was also part of the team of designing these things along with Ratindranath and Surendranath Kaur. So this, such a imaginative people, such a sensitive people, and with the vision of Rabindranath, this Shantiniketan grew. And I was listening to earlier discussion also about Rabindrik. I personally don't understand that much of Rabindrik, but I can say I understand Rabindranath's sensibility of aesthetics, his sensibility of life. And I think that reflects in Shantiniketan ambience. And I think Rabindranath is all about change and innovation. But what I want to say, now Shantiniketan is lucky that it has become a World Heritage. But I think there should be a board and people of understand those finer sensibility of that architectural mindset and its aesthetics. Though you can change, because with change, I don't agree the later part of the development were in sync of that aesthetics in Shantiniketan construction, in my personal opinion. And I think we should be sensitive to grow and develop, but keeping those people in the board, those who understand much deeper aspect of those sensibilities.
And this is always starting things. Thank you. সত্যি সত্যি আমরা যা শুনছি এবং যা বুঝতে পারছি, অনুভব করার চেষ্টা করছি শান্তিনিকেতনকে নতুন করে, শান্তিনিকেতনের ভাস্কর্য, শান্তিনিকেতনের অ্যাম্বিয়েন্স এবং স্থাপত্যকে। অরুণেন্দুদের কাছে একটু প্রশ্ন রাখতে চাই, সুরেন করের স্থাপত্য ভাবনার দিকটা কেমন ছিল? আমরা জানি ব্যক্তিগতভাবে সুরেন কর ছিলেন অত্যন্ত লো প্রোফাইল মানুষ, কখনো আমায় দেখ করতেন না, কেউই করতেন না। শান্তিনিকেতনে আমরা জানি নন্দলাল বসু মঞ্চ সজ্জা করে সমস্ত করে একদম সবার পেছনে গিয়ে বসতেন। সুরেন কর তাই, রথী ঠাকুরও তাই। এই লো প্রোফাইল যে মানুষ, এই যে একেবারে নিজেকে আড়ালে রেখে নিজের কাজকে সামনে ঠেলে দেওয়া, সেই রকম মানুষরা আজকের দিনে হারিয়ে যাচ্ছেন। আজ আমরা সবসময় আমাকে দেখ করে একটা নার্সিসিজমের মধ্যে ভুগছি। ছোট্ট কথা, শান্তিনিকেতনের বইয়ের মধ্যে যখন পুলিন বিহারী সেনের মতন মানুষেরা সম্পাদনা করেছেন, সম্পাদক পুলিন বিহারী সেন কখনো লেখা হতো না। সবার পেছনে ছোট্ট করে লেখা থাকতো, সম্পাদনা করেছেন পুলিন বিহারী সেন বা সম্পাদক পুলিন বিহারী সেন। এটা শান্তিনিকেতনের রীতি, মিশে থাকা প্রকৃতির সঙ্গে, পরিবেশের সঙ্গে, জীবনের সঙ্গে। সেই সুরেন্দ্রনাথ কর যখন কোনো ভাস্কর্যর ভাবনা ভাবেন, কেমন হয় সেই ভাস্কর্য, সেইটা একটুখানি বলবেন অরুণেন্দুদা। ধন্যবাদ। কোভিডের পরবর্তী পৃথিবীর ডিজাইন ল্যাঙ্গুয়েজটা অনেক পাল্টে গেছে, অনেকটাই পাল্টে গেছে, এবং যেটা ক্রমশ সারা পৃথিবীতে আমাদের ডিজাইন ওয়ার্ল্ডে আসছে। ডিজাইন বলতে শুধুমাত্র আমরা যে সমস্ত ইঞ্জিনিয়ারিং করছি তা নয়, যিনি কাব্যপাঠ করছেন, যিনি অভিনয় করছেন, যিনি ছবি আঁকছেন, গড়ছেন, তারাও ডিজাইন, সবই ডিজাইন। তো ডিজাইন একটা এনভলভ করে নিয়েছে অল ফ্যাকাল্টিকে, সেটা শুভ কাজ। আর একটা খুব বড় চর্চা আসছে, সেটা হচ্ছে যে ইকোলজিক্যাল এস্থেটিক্যাল এথিক্স, অর্থাৎ ইকোলজি, এস্থেটিক্স অ্যান্ড এথিক্স, এই তিনটে একসঙ্গে সাবমার্জ, মানে মার্জিং করানো, সেখান থেকে হারমোনাইজ করা। এটা শান্তিনিকেতনের যদি রিফ্লেক্টেড কনসিয়াসনেস, যেটা উত্তরায়ণ, রিফ্লেক্টেড কনসিয়াসনেস অফ শান্তিনিকেতন বিল্ট এনভায়রনমেন্ট, এথিক্যাল, এস্থেটিক্যাল বাই দেবেন্দ্রনাথ, তার যে রিফ্লেকশন হচ্ছে সেটা হচ্ছে উত্তরায়ণ। সুরেনবাবু এবং রথীন্দ্রনাথ খুব কাছাকাছি সময়, 1918 এরকম সময়তে ওরা আসেন শান্তিনিকেতন, এবং প্রতিমা দেবী, যার অবদান ভোলার নয়। প্রতিমা দেবী কথাটা আমি প্রায়ই নন্দলাল প্রণম্য, সুরেনবাবু প্রণম্য, রথীবাবু প্রণম্য প্রিয়, এবং প্রতিমা দেবী এই কারণে বলি, একটা শব্দ উনি আমাদের একটা স্নেহ সন্দেশ দিয়ে গেছিলেন রবীন্দ্রনাথ, যে প্রতিভা কাজের গেরস্থালি দরকার, গেরস্থালি কাজেরও প্রতিভা দরকার। আমার যদি হোল উত্তরায়ণকে কেউ জিজ্ঞেস করেন যে এটা কীভাবে সামারাইজ করবেন, আমি একটি লাইন রবীন্দ্রনাথ বলে গেছেন, যে প্রতিভার গেরস্থালি যদি দেখতে হয়, উত্তরায়ণ রিফ্লেক্টেড গ্লোরিকে দেখো, আর গেরস্থালির যদি প্রতিভা দেখতে চাও, সুরেনবাবু, নন্দলাল, রথীবাবু যে এক্সটেরিয়র আর্কিটেকচার, ডিএম সেন, বিএম সেন, এরা যে সহযোগিতা করলে রবীন্দ্র আদর্শে ইন্টেরিয়র আর্কিটেকচারটা যদি দেখো, ফার্নিশিং, উদয়ন, কোণার্ক যদি দেখো, তাহলে প্রতিমা দেবীকে বোঝা যাবে যে হোয়াট ওয়াজ প্রতিমা দেবী। অথবা উদয়নের দোতলাতে যেটা ওনার হামাম স্টাইলাইজড, যেটা স্নানঘর রবীন্দ্রনাথের, একটা অসাধারণ এক্সপেরিমেন্টেশন বিটুইন রথীন্দ্রনাথ, নন্দলাল এবং সুরেন কর। ওদেরকে ডিভাইড করা যায় না, দে আর অ্যাবসলিউটলি কোহেসিভ, আনকোডেড কোডেড নলেজকে ওরা অ্যাবসলিউটলি কোহেসিভ এস্থেটিক্সে নিয়ে চলে গেছেন। সেইখানে সিরামিক ওয়ার্ক আছে, সেই সিরামিক ওয়ার্কটা প্রতিমা দেবীর করা, যেটা হেডস্ট্যান্ডে, রবীন্দ্রনাথের হেডস্ট্যান্ডের আছে সিরামিকটা। এবং ফিলিগ্রিটা, আই ডোন্ট নো যে ওই স্টোন ফিলিগ্রি একটাই, দে কুড এফোর্ড অনলি ওয়ান, বাট ওয়ান ক্যান বিকাম থাউজেন্ডস অ্যান্ড মিলিয়ন্স। দ্যাট হোয়াট শান্তিনিকেতন প্রুভড। সেটা হচ্ছে যে মিনিমালিস্টিক আর্কিটেকচারের জন্ম শান্তিনিকেতন দিচ্ছে অন 20th সেঞ্চুরি ইন্ডিয়া।
সুরেনবাবু যেটা করলেন সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যেটুকুনি আমি সামান্য জানি তাতে করে সবই লিখেছি, সেটা আমাদের লিখতে হয় বলে ডকুমেন্টেশন করতে হয়। সুরেনবাবুকে উনি নিয়ে গেলেন শিলাইদাতে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের কতগুলো যেটাকে বলা হয় প্রি এজেন্ডা ছিল, এবং সেটা খুব মানে মাস্টার মাইন্ডেড ম্যানেজমেন্ট সায়েন্স বলা হয় আজকের ক্ষেত্রে। তো সুরেনবাবুকে নিয়ে গেলেন, তখন বিচিত্রা গম গম করে এগিয়ে চলেছে, বিচিত্রা তখন জল জল করছে একেবারে, বিচিত্রা মুভমেন্ট, বিচিত্রা স্টুডিও, বিচিত্রা ক্লাব, বিচিত্রা সভা, একটা বিশাল ইমপিটাস। ইট ক্রিয়েটেড ইম্প্যাক্ট ক্রিয়েটিং 1918 উত্তরায়ণা। ওই বিচিত্র না হলে উত্তরায়ণ তৈরি হতো না, ইম্পসিবল। তো সেই সময় একটু দ্বিধাগ্রস্ত ছিলেন নন্দলাল, সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টিস্ট আর্ট এই ব্যাপারে, কিন্তু একেবারে সুযোগ্য ছাত্র অমরেন্দ্রনাথের। উনি সুরেনকরকে নিয়ে গেলেন শিলাইদাতে রবীন্দ্রনাথ। সুরেনকর তখন একটা মস্ত বড় কাজে হাত পাকিয়েছেন, সুরেনবাবু এবং নন্দলালের ডুয়েট ওয়ার্ক। সেটা খুব ভাববার কথা, কিন্তু সেটা হচ্ছে কাজটা হয়েছিল বিচিত্রা বাড়ি, মানে রবীন্দ্রনাথের বিচিত্রা বাড়ি, সেই বিচিত্রা বাড়ি বা লাল বাড়ি বলা হতো, তার বাড়ির একতলায় কাজটা হয়েছিল, মানে স্টেনসিলগুলো তৈরি হয়েছিল। সেটা কোন বাড়ি স্টেনসিল? না, বসু বিজ্ঞান মন্দির। বসু বিজ্ঞান মন্দির অ্যাপিয়ার্ড ইন 1917 বিফোর উত্তরায়ণা, এবং দ্যাট ইজ ওয়ান অফ দি প্যাডেস্টাল অফ ইন্ডিয়ান মডার্ন আর্কিটেকচার, যেটা রিভিউ করেন প্যাট্রিক গেটেস, হ্যাঁ, টেম্পল অফ ইন্ডিয়ান সায়েন্সেস, তার বিখ্যাত জার্নালে তার লেখা প্যাট্রিক গেটেসের। তো এই যে কাজটা রবীন্দ্রনাথকে লক্ষ্য করছেন, জাপান যাত্রী, তারপর বিচিত্রা, এবং নন্দলাল একটু ভ্যাসিলেটিং ছিল, তার কারণ তার গুরুর নির্দেশে ছিলেন, অনেক এথিক্যাল। সুরেনবাবুকে উনি নিয়ে গেলেন। সুরেনবাবুর সঙ্গে সেই কথোপকথনটা রেকর্ডে আছে, কেউ যদি ইচ্ছে করেন আপনারা পড়তে পারেন সেই সময় রবীন্দ্রনাথ কী বলেছিলেন। সেই সময় ওকে একটা ইউনিভার্সাল ল্যান্ডস্কেপের মধ্যে গিয়ে, যে ল্যান্ডস্কেপ থেকে উনি পৃথিবীটাকে দেখেছেন ছিন্নপত্রে, এই পৃথিবীটাকে আমি বড় ভালোবাসি, এ কথা আজও পৃথিবীতে কেউ বলতে পারলো না দৃঢ়তার সঙ্গে, প্রত্যয়ের সঙ্গে করে দেখানো, আমি ভালোবাসি, আমি তোমায় ভালোবেসেছিলাম, সেইটা দেখালেন। সুরেনবাবুকে সেটা দেখালেন, ওই বোটে করে নিয়ে গিয়ে দেখাচ্ছেন যে দেখো সুরেন, এই 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 ব্যাপারটা। পরে তো সুরেন সাহেব বলতেন মজা করে, সুরেনবাবুর কাছে, সুরেনবাবু নিজেই লিখে গেছেন এটা সুরেনবাবুর কাছে দীক্ষা হয়েছিল, এই দীক্ষিত করলেন রবীন্দ্রনাথ। সেইটা করে সুরেনবাবু কিন্তু প্রথম এলেন, তার আগে অসিত হালদার মশাই এসছেন। প্রথম অসিত হালদার আর্ট স্কুলটাকে চালু করেন, তারপরে সুরেনবাবু এলেন, তারপরে পরেই এলেন হচ্ছে প্রতিভা দেবী এবং রথীন্দ্রনাথ, এবং তার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই এলেন নন্দলাল। শুরু হলো উত্তরায়ণ 1918, এবং বিশ্বভারতীর পত্তন শুরু হলো 1918। বিশ্বভারতী প্রতিষ্ঠিত হলো 21 সালে। এবার একটা অদ্ভুত ঘটনা ঘটে, যেটা কিন্তু হ্যাভেল ও আমার বরাবরই খুব গাইড, সুশোভন, অনেক দিনের বন্ধু, হ্যাঁ, গুড ফ্রেন্ড। ও আজকে আমাকে ধরে এনেছে, আমি গিয়েছিলাম অন্য জায়গায়। তো যাই হোক, থ্যাংক ইউ সুশোভন। তো যেটা একটা অদ্ভুত ঘটনা ঘটে 1918 এবং 1921, এই যে যাচ্ছেন ওরা, যেটা আমরা আলোচনা করলাম, ওনার 1873 থেকে এলেন উনি, 1941 এলেন। কিন্তু এর মধ্যে যে ঘটনাটাগুলো রিফ্লেক্টেড কনসিয়াসনেস উত্তরায়ণ, সেটা আমরা বলছি এথিক্যাল এস্থেটিক্স। এটা শুধুমাত্র এথিক্স বা এস্থেটিক্স নয়, এথিক্যাল এস্থেটিক্স, এবং সেটা ইকোলজিক এস্থেটিক্স, যেটা আরও একটু 21st সেঞ্চুরি পোস্ট কোভিড এরাতে নিয়ে এলেন। সেখানেও কিন্তু উত্তরায়ণ রেলেভেন্ট হয়ে যাচ্ছে এখানে। এবারে যেটা হলো 1921 and 24, এই যে পরপর 3টে বছরের একটা ঘটনা ঘটলো, ভারতবর্ষের কালচারাল সিভিলাইজেশনটাকে আরও 3000 বছরেরও প্রাচীন করে দিল। একদিকে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ওদিকে হরপ্পাতে সাহানি, এদিকে মহেঞ্জোদারোতে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। 1924 অফিসিয়ালি ডিক্লারেশন হলো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ইটস ভেরি ইম্পর্টেন্ট প্যাডেস্টাল। এবং 1918 রবীন্দ্রনাথ উত্তরায়ণে গেলেন, রিফ্লেক্টেড গ্লোরি 1921 এস্টাবলিশ করলেন। সুরেনবাবু
আমার যতদূর ধারণা, আমার অনুমান, এখন অনুমানটাও তো একটা শিল্প। আমি 1900 একটু নোট করেছি এই কারণে আজকে আমাদের একটা খুব অন্যরকম ওয়ার্কশপ ছিল, ডিপ ইঞ্জিনিয়ারিং, মনীষ সেখানে ছিল। 1903 একটা প্রবন্ধ আছে রবীন্দ্রনাথের, সেটা বঙ্গদর্শনে উনি লিখছেন। সে প্রবন্ধটির নাম হচ্ছে মন্দির। সে প্রবন্ধটির নাম হচ্ছে মন্দির। সে প্রবন্ধটি কিভাবে আসছে না, ভুবনেশ্বর মন্দিরটাকে দেখেছেন। ভুবনেশ্বর মন্দির, মুক্তেশ্বর মন্দির, ওই ক্লাস্টার অফ টেম্পলসকে দেখছেন উনি। সেখানে উনি একটা অসাধারণ কথা বললেন, যেন মনে হলো জীবনে একটি নূতন গ্রন্থ পাঠ করলাম। That Bhubaneswar architectural arcade could inspire Tagore in 1903 that he read a total book. This is something immaculate, যেটা ইন্সপায়ার করেছিল সুরেনবাবুকে। সুরেনবাবু খুব স্থিত ছিলেন বিচিত্রার ব্যাপারে, কারণ সুরেনবাবু তো গভর্নমেন্ট আর্টস কলেজে ছিলেন না, নন্দলাল ছিলেন। সুরেনবাবু ছিলেন ডাইরেক্ট ছাত্র অবনীন্দ্রনাথের, ওরিয়েন্টাল সোসাইটিতে ছিলেন এবং বিচিত্রার ছাত্র। সুরেনবাবু যেটা করলেন আমার মনে হয়েছে ওর কাজটা দেখে প্রণম্য, সেটা হচ্ছে যে মিনিমালিস্ট ফর্মটাকে উনি প্রথম আঁকতেন। অনেকেই আমরা তাই করি স্ক্রিবলিং প্যাডে, হয়তো উনিও তাই করেন, সুষমর ছবি আঁকলে তাই করেন। তো স্ক্রিবলিং প্যাডে করেছেন। এখন ওই স্ক্রিবলিং প্যাডটা হয় কি মিনিমালিস্ট হয়, এখন সেইটাতে একটা ম্যাক্সিমাতে নিয়ে যাওয়া হয়, বিভিন্ন স্কেলে নিয়ে যাওয়া হয়। সেই স্কেলিংটা করেন কে? অবশ্যই রবীন্দ্রনাথ। তার থেকেও বড় একটা স্কেলিং ছিল, সেটা হচ্ছে সুরেন সাহেব একটা কুলুঙ্গি করো দেখিনি। কখন বললেন রবীন্দ্রনাথ কথাটা? উত্তরায়ণে, মানে উদয়ন তখন হয়নি। কখন বলছেন উদয়নে? খুব মন খারাপ সুরেনবাবু। মানে ধরুন এখানে আমার সব স্থপতি বন্ধু, অনেকে শিল্পী বন্ধুরা রয়েছে, হাত নিষ্পিস করছে, স্টোন কাটতে পারছেন না, ও ছবি আঁকতে পারছেন না, ও লিখতে পারছেন না, ও গ্রাফিক্স করতে পারছেন না, মন মরা। সুরেনবাবুকে সুরেন সাহেব বলতেন কেন না, তখন ইঞ্জিনিয়ারদের সাহেব বলা হতো, সেই জন্য সুরেন সাহেব। রবীন্দ্রনাথ তাকে ইঞ্জিনিয়ার করে দিলেন, তিনি ইঞ্জিনিয়ার ছিলেন না, কিন্তু অসাধারণ ইঞ্জিনিয়ার হলেন তিনি। সুরেন সাহেব যে মনটা খারাপ, তার কারণ বাজেট কাটল হয়ে গেছে, টাকা নেই। সেই জন্য মিনিমাল যে ড্রয়িংটা, ওই মিনিমালেই রয়ে গেছে, ওটাকে স্কেল দিতে পারছেন না। তখন উনি একটা কথা বলেছিলেন, একটা সুরেন সাহেব একটা কুলুঙ্গি করো তো। কুলুঙ্গি আর্ট নিয়ে যদি কেউ কোনো কাজ করেন আগামী দিনের গবেষক ইন শান্তিনিকেতন, আমি বলবো ইটস আ ম্যাসিভ ওয়ার্ক ক্যান বি ডান অফ কুলুঙ্গি। কত রকমের কুলুঙ্গি হতে পারে। সুরেনবাবু প্ল্যানিংটা করতেন, কোনো সন্দেহ নেই, এবং উনি ড্রাফটিংটা আয়ত্ত করেছিলেন। দুর্ভাগ্যবশত ওর ড্রয়িংগুলো আমরা পাইনি, আমি অন্তত পাইনি, যতদিন প্রশান্ত দা ছিলেন রবীন্দ্র ভবনে পাইনি। কিন্তু আনফর্চুনেটলি অন্য জায়গায় সেই ড্রয়িংগুলো বেরিয়ে গিয়েছে, সেখানে আমি সেই ড্রয়িংগুলো দেখেছি। সুরেনবাবু একেবারে গ্রাফ পেপারে স্কেল করে ড্রয়িং করতেন উনি, যেটা অত্যন্ত খাঁটি কাজ। কিন্তু স্ট্রাকচারাল ড্রয়িং এবং ম্যাশনারি ড্রয়িং, এই ড্রয়িংগুলো অন্য জায়গায় হতো। সেটা একটি প্রবন্ধ আছে রবীন্দ্রনাথের ডিজাইন ভাবনা, সেটা সাগরময় ঘোষের সময় ওটা উনি ছাপিয়েছিলেন আমার লেখাটা। সেখানে স্পষ্ট বলা আছে, রবীন্দ্রনাথকে উনি চিঠি লিখছেন সুরেনবাবু, যে আপনি ওই ড্রয়িংগুলো একটু বেশি করে কপি করে আমাকে পাঠাবেন। তা মানে ড্রয়িং যে ওখানে হতো না পুরোটা, সেটা পরিষ্কার বোঝা যায়, কিন্তু আইডিয়াটা তৈরি হতো, মানে স্ফুলিঙ্গটা তৈরি হতো। স্ফুলিঙ্গটাকে গ্রাফিক্সে নিয়ে আসতো। আরেকটা কথা সুরেনবাবুর পাচ্ছি, উনি তো দীক্ষা নিয়েছেন জোড়াসাঁকোয়, দীক্ষিত, এবং কর্ম সাধনা করেছেন শান্তিনিকেতন, এবং দুটোর মধ্যে একটা সেতুবন্ধন করেছেন। তারপরে আফটার 1945, 46 or 50 ওর যে কাজ যে বাইরে উনি করেছেন, আমি শুধু বোকারো রেল স্টেশনটা গিয়ে দেখবেন আপনারা। বোকারো থার্মাল পাওয়ার প্লান্টে 1960s করা, 1960-এর দশকের সুরেনবাবুর একটা ওই রকম রেল স্টেশন আমার মনে হয় ভারতবর্ষে কোথাও নেই।
You can't find a second railway station, the railway station designed by Surendranath Kaur. এই সময়টাতে সুরেন্দ্রনাথ কর একটা চিঠি পাই, যেখানে রবীন্দ্রনাথকে উনি বলছেন রতনকুটি ভিজুয়ালাইজেশন, কম্প্রিহেনশন, ইনস্টিলেশন অ্যান্ড ইনটু দ্য ড্রয়িং, এখানে তিনজনের ভূমিকা অসাধারণ, অসামান্য ভূমিকা, নন্দলাল, সুরেন কর এবং রথীন্দ্রনাথ। সেই সময় একটা চিঠি আছে, সেটা প্রিন্টেড হয়েছে, চিঠিটা প্রিন্ট করানো হয়েছে। সেটা বলছেন রবীন্দ্রনাথকে, রতনকুটি তো অনেক দূর এগুলো, এবারে আপনি ভেতরকার আসবাবপত্র নিয়ে একটু ভাবুন। এটা অনেকখানি ইন্ডিকেট করে, কিন্তু তার মানে হচ্ছে যে দ্য স্প্রিং অফ দ্য লাইটস, দ্য সোর্সটা অন্য জায়গা ছিল। সেখানে একটা মজার গল্প আছে। আমি প্রথম জীবনে প্রথম মানে কনজারভেশনে ইঞ্জিনিয়ারিং হ্যান করে শান্তিনিকেতনে করি, তারপরে জোড়াসাঁকোতে 2007-এ। জোড়াসাঁকোতে আপনারা একটা ডাইনিং টেবিল উইথ চেয়ার্স দেখবেন, যদি মহর্ষি ভবনের বাঁদিকের ঘরে মৃণালী দেবী রান্নাঘরের কাছে দেখবেন ওই ফার্নিচার আর্কিটেকচারটা গগন ঠাকুরের করা, এবং ওটা সুরেনবাবু ওটার সঙ্গে যুক্ত ছিলেন, এবং ওটা করেছিল আচারি নামক মিস্ত্রিকে এনেছিলেন ওরা। ওই ডিজাইনটাই রতনকুঠিতে আপনারা পাবেন, যেখানে ডাইনিং হলে। সুরেনবাবু যেটা করেছেন সেটা হচ্ছে যে দেবেন্দ্রনাথের স্পন্দন, রবীন্দ্রনাথের ইকো এস্থেটিক্যাল মেলোডি, সেটাকে কিন্তু ভারতবর্ষের আর্কিটেকচারে নিয়ে গেলেন যখন সারাভাইদের রিট্রিটটা করলেন, তাই তো? সারাভাইদের রিট্রিটটা করলেন, এটা অসামান্য। এবার সারাভাইয়ের রিট্রিটটা মুশকিল হচ্ছে, এই 3জন বা 4জন এমন ব্যক্তিত্ব না, কাকে ছেড়ে কাকে রাখি। এবার সারাভাই রিট্রিটের একটা প্রিলিউড আছে, সেই প্রিলিউডটা হচ্ছে গুহাঘর, পম্পা লেক, চিত্রভানু। এই টিকটাকে অ্যামালগামেশন করুন, একটা ফর্মে নিয়ে আসুন, একটা ফ্রোজেন মেলোডি। এই ফ্রোজেন মেলোডিটা 60s-এ সারাভাই আমন্ত্রণ করলেন বলে রিট্রিটে নিয়ে চলে গেলেন। হোয়াট অ্যান আর্কিটেকচার! সুরেনবাবুর কথা বলে শেষ করা যায় না, প্রণম্য মানুষ। তবে এটাই বলবো, এই 4জন আমার কাছে মনে হচ্ছে অবিভাজ্য, একেবারে রবীন্দ্র সূর্য স্পর্শ। অবনীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ, সুনয়নীয় এর মধ্যে রয়েছেন। আমরা প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি। প্রতিমা দেবীর কথা বারবার উঠে আসছে। সত্যি প্রতিমা দেবীকে আমরা সেভাবে বিচার করিনি। ফিরে তাকিয়ে দেখলে মনে হয় প্রতিমা দেবী এই যে প্যারিসে ছিলেন 1921-এ, রবীন্দ্রনাথ এবং রথীন্দ্রনাথের সঙ্গে গেলেন, আন্ড্রে ক্যাপেলিসের সঙ্গে উনি স্টুডিওতে গিয়ে রবীন্দ্রনাথের বৌমা নিউড স্টাডি করছেন। অর্থাৎ রবীন্দ্রনাথের মধ্যে নগ্নতার, শিল্পে নগ্নতার মধ্যে যে কোনো ইনোভেশন নেই, প্রমাণ করে দিয়েছে সেটা। প্রতিমা দেবী সংকোচ করছেন, রথীন্দ্রনাথ বলছে না, তুমি যাওয়া উচিত, তুমি শেখো। বিশ্বভারতী তখন তৈরি হচ্ছে। প্রতিমা দেবী সেখানে ফ্রেস্কো শিখেছেন, প্রতিমা দেবী সেখানে বাটিক শিখেছেন। আজকের শান্তিনিকেতনের যে বাটিক, সেটা পরবর্তীকালে হয়েছে। 1921-এ উনি বাটিক শিখে এসেছিলেন, কিন্তু সেই বাটিক টেকনিক্যাল জটিলতার জন্যে গড়ে ওঠেনি শান্তিনিকেতনে। পরে আবার জাভা থেকে যখন রবীন্দ্রনাথ বাটিকের শিক্ষা ভাবনা নিয়ে এলেন সুরেন কর এবং ধীরেন কৃষ্ণ দেববর্মনের সঙ্গে, সেই বাটিক পপুলার হলো নন্দলালের ছোঁয়ায়, নন্দলালের নতুন আঙ্গিকে। এবং প্রতিমা দেবী বারংবার ওপরে উঠে আসেন। প্রতিমা দেবী এমনকি নাচের, শান্তিনিকেতনে নাচ নিয়ে এত কথা হয়। রবীন্দ্রনাথ একটা জিনিস করেননি, উনি নাচতে জানতেন না বলে রবীন্দ্র নৃত্য আমরা বলতে পারি না। রবীন্দ্র সঙ্গীত আছে, রবীন্দ্র সাহিত্য, রবীন্দ্র নাট্য সব আছে, কিন্তু রবীন্দ্র নৃত্য সেটা তো ভাবনা, সেটা আদর্শগতভাবে করছেন, কিন্তু তার মধ্যে মূলত আছেন কিন্তু প্রতিমা দেবী। এমনকি প্রতিমা দেবী এমনও তৈরি করেছেন চিত্রলিপি, যেমন স্বরলিপি করা হয় গানের, উনি কলাভবনের ছেলেদের মেয়েদের ডেকে সঙ্গীত ভবনে মেয়েরা যখন নাচ করছে কোনো মুদ্রা, সেই মুদ্রাকে ছবি আঁকিয়ে রাখছেন, নৃত্যলিপি করছেন স্বরলিপির মতন। এই প্রতিমা দেবীকে কিন্তু আমরা মনে রাখিনি। আমার মনে হয় আমি গাবলুদির কাছে একটু যাব, উনি নিজে খুব ভালো
নাচ করতেন একসময়, এখনও ছাত্রদের কোচ করেন। প্রতিমা দেবীর বিষয়ে যদি সামান্য একটু কিছু বলেন। প্রতিমা দেবী একটুখানি আগে একটু পিছনে চলে যাই। শান্তিনিকেতনে কোনো দিন পার্সোনালিটি কাজ ছিল না। রবীন্দ্রনাথ একটা নাম ছিল, বাকি যারা কাজ করতেন তারা সবাই শান্তিনিকেতনের হয়ে করতেন। আমি কোনো দিন দেখিনি সুরেনকরের কোনো কাজ তলায় সুরেনকর বলে সই করা আছে। তো উনি সবাই সুরেন লিখে দিতেন একটু, যাতে জানা যায় উনি করেছেন। কিন্তু যে কাজ শান্তিনিকেতনে হতো সেখানে যার শ্রেষ্ঠ জ্ঞানটি আছে সেইখান থেকে তুলে নিয়ে এসে সবাইকে একত্র করা হতো। শান্তিনিকেতনের কোনো উৎসব থেকে শুরু করে কোনো সঙ্গীত, কোনো নৃত্য, সবই কিন্তু সকলের সম্মিলিত অবদান দিয়ে তৈরি করে শান্তিনিকেতনের প্রোডাকশন হিসেবে তুলে ধরা হতো। এখন কিন্তু সত্যি এটা দেখা যায় যে ব্যক্তি স্বাতন্ত্র্যতার জন্যে একটা সবসময় ডাইরেক্টেড বাই সার্টেন সার্চ। শান্তিনিকেতনের জিনিস বলে কোনো জিনিস আজকাল আর খুব কম দেখা যায় সকলের জন্য তৈরি করা। প্রতিমা দেবীর কথায় আসতে গিয়ে বলেই, প্রতিমা দেবী যদি না এগিয়ে আসতেন তাহলে শান্তিনিকেতনে বোধহয় নৃত্যনাট্য এরম করে উঠে দাঁড়াতো না। রবীন্দ্র নৃত্য বলে তো কোনো জিনিস হতো বলে সন্দেহ। এবং মেয়েরা যে এখন নাচতে শিখেছে, নাচতে জানে, এবং নাচ নিয়ে এত আলোচনা, এত মানে উৎসব হচ্ছে, প্রতিমা দেবী তার মূল মন্ত্র। প্রতিমা দেবীর নাম আমরা কোথাও দেখি না, কারণ তিনি নিজে বাইরে নাচেননি, অথচ তিনি নাচতে পারতেন। আমি গৌরীদি যমুনাদির কাছে শুনেছি তিনি নিজে নিচে দেখিয়ে দিতেন যে এইভাবে করতে হবে। প্রতিমা দেবী শুধু নাচের ক্ষেত্রে না, এক একটা বাড়ি যখন তৈরি হতো, আমি নিজে উত্তরায়ণের ভিতরে গিয়ে দেখেছি খুব ঘরোয়া জায়গা যেখানে বাইরের লোক হয়তো যাবে না, প্রতিমা দেবীর শয্যা কক্ষে আমি গিয়ে দেখেছি কি নিপুণভাবে সাজানো। এই যে ইন্টেরিয়ার ডেকোরেটার্স বলে, তিনি ইন্টেরিয়ার ডেকোরেটার ছিলেন। কি অসম্ভব সুন্দর করে অতি সামান্য জিনিস দিয়ে সাজানো। একটু জাপানিজ ইনফ্লুয়েন্স থাকতো, অনেক বাহুল্য ছিল না, কোনো বাহুল্যই থাকতো না। সামান্য কাঠের ফার্নিচার, তাতে এত সুন্দর সুন্দর জাজিম পাতা থাকতো, একটু ছোট কোলবালিশ, একটা ছোট্ট একটা ফুলদানিতে একটা নাটায় ফুল। ভীষণই আমি দেখতাম জাপানিজ ইনফ্লুয়েন্স ওর মধ্যে দেখতাম। প্রতিমা দেবীর রান্নাঘরে যদি যাওয়া যেত, কোনো দিন কেউ যদি তাদের বাড়িতে নিমন্ত্রিত হয়ে গেছেন ব্যক্তিগতভাবে, দেখবেন তাদের খাবার ঘরটি ছিল আশ্চর্য জিনিস। একটা টেবিলের মধ্যে ছোট ছোট টেবিল গুঁজে রাখা থাকতো বিল্ট ইন মতো, সেগুলো বেরিয়ে আসতো যখন লোকেরা বসতেন, জায়গা নিতেন। তাদের পাশাপাশি প্রত্যেকেরই একটি ব্যক্তিগত টেবিল থাকতো, তাতে তাদের সামান্য জিনিস দেওয়া থাকতো। শান্তিনিকেতনে যখন বিশেষ অতিথিরা আসতেন তাদের জন্য উত্তরায়ণের বড় গড়ে, যেটাকে আমরা বলি উত্তরায়ণ হল ঘর, সেখানে ভোজনের ব্যবস্থা হতো। ওয়াজ এ ভেরি বিগ ডাইনিং অ্যারেঞ্জমেন্ট। সেই যে খাবার জায়গা যে সাজানো হতো না, আমরা যখন সার্ভ করতে যেতাম মেয়েরা গিয়ে সার্ভ করতো, আর প্রতিমা দেবী দেখিয়ে দিতেন কীভাবে সার্ভ করা হবে। সুন্দর ছিল। থালার পাশে যারা নিরামিষ খায় তাদের পাশে একটা বোলে সাদা গোলাপ থাকতো, যারা আমিষ খান তাদের পাশে লাল গোলাপ থাকতো, যাদের জিজ্ঞাসা না করতে তুমি মাছ খাও, তুমি নিরামিষ খাও, এরকম যাতে না জিজ্ঞাসা করতে, এই অপ্রস্তুত থাকতো না। আর সব সময় প্রত্যেকটি গেলাস থেকে শুরু করে পেয়ালা পিঁড়ি চামচ একেবারে নিখুঁতভাবে প্রতিমা দেবী নিজে এসে দাঁড়িয়ে করতেন, এমনকি কী খাওয়া হবে তাই। আরেকটা জিনিস সামান্যভাবে ছোট্ট করে বলি না, অনেক দেরি করে ফেলছি। আমাদের শান্তিনিকেতনের যে গৌরপ্রাঙ্গ যা আছে, যখন প্রথম শান্তিনিকেতন ছিল আশ্রম কেন্দ্র বলতে আমরা শান্তিনিকেতন সেটাই বুঝতাম। লাইব্রেরি, বারান্দা, সিংহসাধন, গৌরপ্রাঙ্গণ। সেই যে গৌরপ্রাঙ্গণ, ওখান দিয়ে যদি কেউ হাঁটতে হাঁটতে যাও তাহলে দেখতে পাবে যে সামান্য জিনিসকে কি সুন্দরভাবে করা হতো। ছোট্ট কথা বলছি, গৌরপ্রাঙ্গণের মধ্যে দিয়ে যদি গাড়ি না যায়, শালবিথের মধ্যে দিয়ে কতগুলি বলাদ পাতা ছিল, পোস্ট কতগুলি ছিল। পোস্ট পাতলেই হতো, খুঁটি গুঁদে দিলেই হতো, কিন্তু খুঁটির মাথায় এমন সুন্দর ডিজাইন করা হতো, দেখতে সুন্দর। সেই খুঁটিটাই দেখবার জন্য দাঁড়িয়ে যেতাম আমরা নিজেরই দাঁড়িয়ে যেতাম, কি অপূর্ব সুন্দর। তা আবার প্রত্যেকটা আলাদা ডিজাইন ছিল। খুঁটিগুলো এখন আর নেই, রেখে দিলে সুন্দর হতো। আর ওই কুলুঙ্গির কথায় বলতে আসবো কি,
প্রত্যেকটা বাড়িতে কুলুঙ্গি থাকতো, এগুলো কিন্তু ইউটিলিটির জিনিস, কিন্তু বাড়িটাকে কি সুন্দর দেখতে লাগতো। একটা বাড়িতে ছিল একটা দেয়াল ভরা কুলুঙ্গি, নানান রকম কুলুঙ্গি, প্রথমে একরকম ডিজাইন, তারপর আরেক রকম ডিজাইন, কিন্তু প্রত্যেকটাতে কিছু রাখার উপায় থাকতো। ওগুলো কিন্তু কাজের জিনিস। শান্তিনিকেতনের রাস্তায় রাস্তায় কলের ব্যবস্থা ছিল, বিশ্বভারতী ওয়াটার সাপ্লাই থেকে জল আসতো। সেই কলগুলো কিন্তু কলের মতো ছিল না, কোথাও একটা সিংহর মাথায় একটু জল পড়ছে, কোথাও একটা মনে হতো পাথরের জাপানিজ ফাউন্টেনের মতো করা থাকতো। সেগুলো আজকাল শান্তিনিকেতনের রাস্তায় দেখি না। তারপরে শান্তিনিকেতনে আরেকটা খুব ছোট্ট সুন্দর জিনিস ছিল, পাখিদের জন্য জল খাবার, যত্রতত্র সিমেন্টের তৈরি সুন্দর জিনিস থাকতো। সেগুলো করবো সামান্য একটা একটা হাঁড়ির মতো রেখে দিলেই তো পাখিরা জল খেতে পারে। সেগুলি ফুলদানির মতো সুন্দর করে করা হতো, লোকে দাঁড়িয়ে দেখতো, আমরা ছবি তুলতাম। আমরা মনে আছে ছোটোবেলায় দাঁড়িয়ে তার পাশে খেলা করতাম, দেখতাম কি অপূর্ব সুন্দর। একটি মাত্র আছে এখনও, দ্বিজবিরামের সামনে একটি মাত্র বেঁচে আছে এখনও। তারপরে শান্তিনিকেতনের সবচেয়ে সুন্দর জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা এই সুন্দর জিনিসগুলোকে জানতাম, দেখতাম, উপভোগ করতাম। এবং বাইরের যদি কেউ আসতেন, আমরা দেখতাম, খুব ছোট ছিলাম কিন্তু আমরা জানতাম যে বাইরের মানুষ যদি কেউ আসতেন, এটা আমাদের শান্তিনিকেতনের ছেলেমেয়ে হয়, আমাদের দায়িত্ব তাদের বুঝিয়ে দেওয়া, দেখিয়ে দেওয়া যে এইখানে এই জিনিসটা এত সুন্দর আছে। দিনান্তিকেতে যাও, অষ্টপ্রহর হিসেবে ওটা হেক্টাগানাল একটা সার্কুলার, কি সুন্দর, প্রত্যেকটা জায়গায় ভিতরে একটা করে কুলুঙ্গি আছে। এইসব ছোট্ট ছোট্ট জিনিসগুলো অকাজের জিনিস। ঘণ্টাতলাটা সুন্দর সাঁচির মতো গেট করা আছে, একদম বিনা প্রয়োজনে। ওটা দুটো বাঁশ লেগে এই ঘণ্টা লাগানো যেত। আমাদের ছোট্ট যেটাকে আমরা চৈত্য বলি, কি অপূর্ব সুন্দর জিনিস। ওখানে আমরা রামকিঙ্কর দার তৈরি ইয়েও দেখেছি, ছোট ছোট মূর্তি দেখেছি। অবনীন্দ্রনাথ, আমরা অবন দাদু বলতাম, তার হাতের কুটুম কাটুম দেখেছি। শান্তিনিকেতনে দেখবার জিনিসের অভাব ছিল না, থাকতো সুন্দর করে। এত ওখানে ওই যে ওইটুকু জায়গার মধ্যে গৌর প্রাঙ্গণ থেকে ঘুরে এসে এই চৈত্য অব্দি ঘুরে আসলে সেখানে বটগাছ ছিল, সেখানে বটগাছ ছিল ইয়ের ঘণ্টাতলার পাশ থেকে। শান্তিনিকেতনের প্রাণ ছিল গৌর প্রাঙ্গণ। আমার মনে হয় ওইখানে দাঁড়ালে না এখনও সেই প্রাণটা, স্পন্দনটা ফিল করা যায়। তোমরা সবাই যেও শান্তিনিকেতনে গিয়ে দেখে ওসব ফিল করতে পারো কিনা। আমরা একেবারে শেষকালে এসে গেছি, পঙ্কজকে দিয়ে শেষ করব। সত্যি বলছিলেন, আমার একটা গানের কথা মনে হচ্ছিল, শ্যামলী, কালোবাড়ি, চৈত্যের কথা বলতে বলতে। ওই যে রবীন্দ্রনাথের অনেক কাল আগে লিখেছিলেন, এই যে কালো মাটির বাসা। সত্যি তো, শ্যামলীর মতো ছোট্ট মাটির বাসা, কি আশ্চর্য না। অপরে অজন্তার বৌদ্ধ একটা স্তূপের মতন করে তার আর্কিটেকচার মাটির সঙ্গে মিশে আছে, জমির সঙ্গে মিশে আছে। কোনো উঁচু বারান্দাতে নয়, ওপর থেকে দেখা মানুষকে নয়, মাটির সঙ্গে মিশে আছে। আমার মনে হয় যে শান্তিনিকেতনের আমরা শুনেছি যে বাড়িগুলো বেশি উঁচু করা হতো না, পাশের দিকে ছড়িয়ে যেত। আমার মধ্যে কি ঢেউয়ের মতন যেন এগিয়ে যাচ্ছে, যেমন খোয়াই একটার পর একটা নিচু একটু উঁচু করে তরঙ্গায়িত হচ্ছে। শান্তিনিকেতনের বাড়ি একটু বারান্দা একটু নিচু, আবার একটু উঁচু হচ্ছে, স্প্রেড করছে চারদিকে, পাশের দিকে হরিজন্টালি। সত্যি শান্তিনিকেতনের সেই একসময় যারা এরকম অসাধারণ কাজ করেছেন, তারা আমাদের হারিয়ে ফেলেছে, কিন্তু হারিয়ে তো ফেলিনি। আই যে অরুণিত বলছেন প্রয়োগের কথা, আমাদের তাদের প্রয়োগ করতে হবে। আমি পঙ্কজের কাছে এমনি জিজ্ঞেস করবো, একজন ভাস্কর হিসেবে, একজন আধুনিক ভাস্কর হিসেবে কিভাবে উনি দেখেন নতুন করে। সম্প্রতি একটা কাজের জন্যে অবনীন্দ্রনাথের একটি কথা খুব কানে বাজলো, মনে বাজলো, প্রাণে বাজলো, ভাবলাম আপনাদেরকে বলি, তাই বলছি। বলছেন যে মানে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির পুরোটা নিয়ে বলছেন যে এই বাড়ির ভেতর দিয়ে ভাবন নদী বয়ে যেত, আর দক্ষিণের জানলার ধারে টুপ করে বসে থাকতাম, মন ছিপ ফেলে, টুপটাপ কখন একটা পড়ে সেই আশায়। তারপর রানীচন্দ্রকে বলছেন শান্তিনিকেতনে উত্তরায়ণের ভাবটা দেখবে জোড়াসাঁকোর ভাবের সঙ্গে অনেকটা মিল। খুঁজে বার করো তো, আসুন খুঁজি। এখন শেষের দিকে, আমি খুব বেশি সময় নেব না। শান্তিনিকেতন আর্কিটেকচার, আর্ট, স্কাল্পচার সেসব নিয়েই আছে।
they are intermingled and they together create that magic. Best example যখন আমরা দেখি ওই অনেক সময় ডিউ টু লিমিটেশনস দ্য ক্রিয়েটিভিটি এক্সেলস রামকিঙ্কর কাজ করেছেন ডিউ টু লিমিটেশন অফ ফান্ডস মোস্ট প্রবাবলি বিশ্ব শান্তিনিকেতনে যে আর্কিটেকচারও একটা হাম্বলনেসে একটা রিজন ছিল ফান্ডস কম ছিল দ্যাট চ্যালেঞ্জ দেম টু কাম আপ উইথ দ্য ইনোভেটিভ আইডিয়া উইচ ইজ ইন রিলেশন উইথ নেচার অ্যান্ড ইকোলজি রামকিঙ্কর স্কাল্পচার বিল্ডিংয়ের মধ্যে নানা রকম মিউরাল হিন্দি ভবন চীনা ভবন কলা ভবন অ্যান্ড আমার I am lucky that when I studied there and when I started teaching there, I experienced 3-4 major artwork happening in my life. যখন সোমনাথ হোর মিউরাল করলেন গ্রাফিক ডিপার্টমেন্টের সামনে he chose me to help him as one of the helpers, which was in itself experience of a kind because he is another great artist of Shantiniketan. Later, আমি যখন স্টুডেন্ট সেক্রেটারি ছিলাম we initiated the idea যে মানিদার একটা কাজ থাকবে which happened sand casting in Kalabhavan, and later when Manida did black and white mural and mural at Master Moshai building, it enhances further. It enhances the legacy of Shantiniketan where art and architecture are mingling together and creating an ambience. Those murals, আমার মনে হয় black and white mural or especially Master Moshai mural are one of the marvels of today where architecture is complementing art and art is complementing architecture. So this is my last comment. Thank you. Thank you.